আপনার রিসেন্ট ভৌতিক অভিজ্ঞতা বলুন, সত্যি ভৌতিক অভিজ্ঞতা। আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে একাই ছিলাম। সন্ধ্যে 6:30 নাগাদ আমি টিভি দেখছিলাম। হঠাৎ দেখলাম আমি যে ঘরে বসে আছি সেই ঘর থেকে একটা সাদা কাপড় পরে কেউ একজন বেরিয়ে গেলেন। তাই দেখে আমি পেছন পেছন গেলাম। পেছন পেছন যাওয়াতে অনেকক্ষণ পর্যন্ত আমি তাকে দেখতে পেলাম, কিন্তু তারপরে সে যে হাওয়ায় মিলিয়ে গেল, সেই মিলিয়েই গেল, আর কোনো আওয়াজ পেলাম না। সাথে সাথে একটা বাসন পড়ল। বিশ্বভারতী ইউনিভার্সিটির যে নিয়মগুলো এবং তোমার কি অভিজ্ঞতা, তার কি পরিবেশ, সেটা নিয়ে বলো। নিয়ম হচ্ছে টাকা জমা না দিলে, ওরা কার্ড না দিলে গেটের ভেতরে ঢুকতে পারবে না। পারমিশন দেবে, একটা পারমিশন কার্ড লাগে গেটের ভেতরে। আর এমনি এনভায়রনমেন্টটা কেমন, টিচাররা কেমন, এটা সেটা বলো। যেমন প্ল্যাটফর্ম টিকিট কাটতে হয়, ওরকম গার্জিয়ানদেরও একটা পারমিশন লাগে। আচ্ছা, তারপরে কীরকম গেটটা সেগুলো বলছিল, সেগুলো বলো। বাইরের গেটটা তো নর্মালি গেট যেমন গেট, কিন্তু ভেতরের গেটে অনেক ব্যাপার আছে। সব গেট দিয়ে সব ডিপার্টমেন্টে যায় না, ডিপার্টমেন্টের গেট আলাদা, মানে ডিপার্টমেন্ট অনুযায়ী গেট আছে। আচ্ছা, তারপরে আরও কিছু বন্ধুদের সাথে স্মৃতি, সেটা বলো। বন্ধুদের সাথে স্মৃতি বলতে আমার প্রিয় বান্ধবী ছিল ইরা বলে একটি মেয়ে, আর প্রিয় বন্ধু ছিল ঋত্বিক বলে একটা ছেলে। দুজনে প্রিয় হওয়ার কারণ হচ্ছে আমি যদি কোনো দিন কলেজ আসতে পারতাম না, সাধারণত আমি কলেজ কামাই করতাম না, ধরো কোনো দিন কলেজে আসতে পারলাম না, সেদিনকে ওই ইরা বলে মেয়েটির কাছ থেকে আমি ডিটেলে সব কিছু পেয়ে যেতাম, কী করিয়েছে ফিজিক্যালি সব কিছু পেয়ে যেতাম, এবং রিটনে যা কিছু সব ওই ঋত্বিক বলে ছেলেটার কাছ থেকে পেয়ে যেতাম। বন্ধু আর বান্ধবী দুজনেই আমার সাথে সমান ইকুয়ালি কাজ করত। কবি সুকুমার রায় কবিতা আরি। কিসে কিসে ভাব নেই ভক্ষক ও ভক্ষে, বাগিচাকে মিল হলে আর নেই রক্ষে। শিয়ালির সারা পেলে কুকুরেরা তৈরি, সাপে আর নেউলে তো চিরকাল বৈরী। আদার কাঁচকলা মেলে কোনো দিন সে, কোকিলের ডাক শুনে কাক জলে হিংসে। তেলে দেওয়া বেগুনের ঝকড়াটা দেখনি, ছ্যাঁক ছ্যাঁক রাগ যেন খেতে আসে এখনই। তার চেয়ে বেশি আরি আমি পারি কহিতে, তোমাদের কারো কারো কেতাবের সহিতে। দূরের পাল্লা। ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌভোর দিন ভোর দেয় দূর পাল্লা। পাড়ময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল পান্নার টাকশাল। কঞ্চির তীরে ঘর ওই চর জাগছে, বনহাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে। চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব টুক টুক ঘুমটার বউটি। ঝকঝক কলসির বক বক শোন গো, ঘুমটায় ফাঁকড়ায় মন উন্মন গো। তিনদার ছিপখান মন্থর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে। রূপশালী ধানে বুঝি ওই দেশে সৃষ্টি, ছায়া যার সারি তার হাসি মিষ্টি।
Humans may have taken the scenic route out of Africa. While some scientists now accept the out of Africa theory, the route taken by the first humans to leave the continent remains controversial. Until recently, it was generally assumed that they took a northerly route, walking into the Middle East and then spreading out from there. However, mtDNA and analysis now suggests the exodus may have proceeded via a more southerly route along the African coastline. In 2005, an international team of researchers announced that an isolated group living in Malaysia appeared to be the descendants of humans who left Africa around 65,000 years ago. According to researchers, climate change underway at the time would have made a southerly route easier, not least because Europe was then in the grip of an ice age. The genetic evidence suggests perhaps as few as several hundred individuals went first to India, then Southeast Asia and Australasia. If correct, this would explain why humans appear to have reached Australia at around 50,000 years ago, while the oldest human remains in Europe, a jawbone found in Romania, are only 35,000 years old. Are there really so many human species? Every few years, another team of fossil hunters hits the headlines with the discovery of another new species of human. Since the identification of Neanderthals around 150 years ago, evidence has been found for around a dozen different human species, or has it? Most of the claims are based on examination of a handful of bones from just a few individuals. This should immediately raise concern about inadequate sampling. After all, more modern humans show startling diversity in size. Despite belonging to the same species, these suspicions have now been made qualitative by the work of Professor C.H. Henneberg at the University of Adelaide. In 2004, he published a detailed statistical analysis of over 200 species of human-like fossils from 4 million year old Australopithecine to Neolithic modern humans. His results confirm that there has been substantial evolution in both skull sizes and body weight over that time. But crucially, he also found that there was no evidence for the fossils being in anything other than a single species which had grown bigger and smarter over time.